রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জাকেরের ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ ৮ জনকে। সকালে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এরপর আনিসুল হকের ১০ দিন এবং ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের ৫ দিন ও জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়াধীন রিপোর্টটি এই মুহূর্তে আমাদের হাতে আছে। আমরা সরাসরি চলে যাচ্ছি আবু সাইদ অপুর রিপোর্টে। জুলাই আগস্টের গণ আন্দোলন ও গণহত্যা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকে কাঁপিয়ে দেয় পুলিশের নির্মম বর্বরতা। আর এর মধ্যে জড়িত পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গেল ২৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ৮ পুলিশ কর্মকর্তাকে। একে একে ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি আব্দুল আল মামুন, এনটিসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা ও আবদুল্লাহিল কাফি। বেলা ১১টা ২০ শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। রাষ্ট্রপক্ষে আসামিদের অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরাও। তবে উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জুলাই আগস্ট গণহত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলা তদন্ত শেষ করার সময় বেঁধে দেন আদালত। হাজির করা অভিযুক্তদের অপরাধ সম্পর্কে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র ৯০-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। কথা ছিল পুলিশই জনতা আর জনতাই পুলিশ। আর তাই তো জুলাই আগস্টে গণহত্যার কারণে এই পিজন ভ্যানে করেই ৮ পুলিশ কর্মকর্তাকে বিচারের জন্য নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু প্রশ্ন হলো, যার মদদে এই গণহত্যা সংঘটিত হয়েছে তাকে কি এই পিজন ভ্যানে করে এনে বিচার করা সম্ভব? সেই প্রশ্ন এখন পুরো দেশবাসীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ ঢাকার ২ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবার কথা ছিল। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনের অব্যাহতি চেয়ে করা আবেদনেরও শুনানি হবার কথা ছিল। ২০১৭ সালের ২৮ মে মামলা বাতিলের জন্য খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ করেন হাইকোর্ট। বড়পুকুরিয়া কয়লা খনি বিষয়ে চীনা কোম্পানির সঙ্গে করা চুক্তিতে ১৫০ কোটি টাকারও বেশি রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। প্রথমবারের মতো সচিবালয়ে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সকালে সচিবালয়ে প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা। এদিকে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের একথা জানান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে, এতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সব মিলিয়ে বৈঠকের আজকের কি কি এজেন্ডা আছে আমরা জানবো আপনার থেকে। ধন্যবাদ ফৌজি আপনাকে। আসলে এর আগের সংবাদটিতে আমরা যতটুকু জানিয়েছিলাম যে প্রথমবারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা গ্রহণের পর সচিবালয়ে কিন্তু অফিস করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যতটুকু জানতে পেরেছি এরই মধ্যেই কিন্তু সেই উপদেষ্টা পরিষদের বৈঠকটি শেষ হয়েছে। বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এরই মধ্যে বেরিয়ে গেছেন এবং তাদের সাথে আমরা যতটুকু কথা বলতে জানতে পেরেছি বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। তবে প্রধান যে বিষয়টি ছিল, প্রধান সবার যে আকর্ষণ ছিল বা নজর ছিল যে বিষয়টিতে, গতকালকে আইন উপদেষ্টা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে আজকের বৈঠকটিতে যে আইনটি উঠানো হবে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন ট্রাইব্যুনালে, এমন একটি বিধান রেখে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 2024-এর খসড়া আসলে যে তোলা হবে সেই বিষয়টি আমরা কয়েকজনের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি যে সেই আইনটি তারা পাশ করেছেন। আইনের খসড়ার যে আসলে অনুমোদন দেওয়ার কথা ছিল সেই খসড়ার অনুমোদনটি তারা দিয়েছেন এবং সেই হিসেবে তারা এখন থেকে হয়তোবা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধারার মধ্যে একটি ধারা যুক্ত হতে পারে, যেটি হলো যে কোনো রাজনৈতিক দল যদি মানবতা বিরোধী অপরাধ করে তাদের বিরুদ্ধে তারা শাস্তির ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন আদালত, এবং সেই সুপারিশ অনুযায়ী হয়তোবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে ব্যবস্থা নেবে। সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে আরও বেশি নিশ্চিত হতে পারবো, ভেতরেই অবস্থান করছেন আইন উপদেষ্টা, তিনি বের হলেই প্রধান উপদেষ্টা এখান থেকে হয়তোবা সচিবালয় স্থান ত্যাগের পরেই কিন্তু আমরা আইন উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করব, তার কাছে জানতে চাইবো আরও কী কী আইনে এ পরিবর্তন এসেছে বা কী কী সংশোধন এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো তার সাথে কথা বলার চেষ্টা করব। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই উপদেষ্টা বৈঠক পরবর্তী কিন্তু একটি সংবাদ সম্মেলনের নিয়মিত যে সংবাদ সম্মেলনটি হয় সেই সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে সন্ধ্যা 6টার সময় ফরেন সার্ভিস একাডেমিতে। সেই সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইংয়ের লোকজন আছে, প্রেস সচিব আছে, তারা সংবাদ সম্মেলন করে আজকের এই উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত তুলে ধরবেন। তবে সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত আসলে বৈঠকটি হওয়ার পর কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কী কী বিষয় সিদ্ধান্ত হয়েছে, কী কী আইন পাশ হয়েছে সেই বিষয় কিন্তু নিশ্চিত হতে পারবো আমরা আইন উপদেষ্টার সাথে কথা বলার পর। তিনি আমাদেরকে যদি সময় দেন বা তার সাথে কথা বলতে পারি তাহলে আমরা নিশ্চিত হতে পারবো। এছাড়া আমরা সন্ধ্যার পরেই কিন্তু সেই বিষয়গুলো আমাদের দর্শকদেরকে জানাতে পারবো যে আজকের উপদেষ্টা পরিষদে কী কী বিষয় সিদ্ধান্ত হয়েছে। ফৌজিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 15 বছরের জঞ্জাল রাতারাতি দূর করা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারকে সুযোগ দিতে হবে, তবে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়া উচিত। ফেনীর বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, কোন দল নির্বাচন করবে আর কোন দল করবে না তা নির্ধারণ করবে জনগণ। তবে যারা মানুষকে হত্যা করেছে, অর্থ পাচার করেছে তাদের বিচার করে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার গঠন হবে। বিএনপির মতো জামায়াতে ইসলামীও চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। 24-এর অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি চান তিনি বলেন, 71-এ জামায়াত ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাওয়া হবে।
আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। বিএনপিকে কোর্ট করে বলেছেন যে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা তো ক্লিয়ার। আমরাও দাবি করি নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আওয়ামী লীগ যে নিজেরাই দুইবার নিষিদ্ধ করেছে, একবার বাকশাল কায়েম করার সময় সকল দল নিষিদ্ধ করছে, সাথে আওয়ামী লীগও নিষিদ্ধ, শেষ নাই, আমরাও নাই। দ্বিতীয়বার নিষিদ্ধ করলো তারা তাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে 7 কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেওয়া যাবে কিনা সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে সকালে ঢাকা কলেজে যান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায় সেজন্য কমিটি গঠন করা হয়েছে। সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানে কি নাম হবে সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। ইনস্টিটিউট না, কাজে তোমাদের কাছে তোমাদের আলাপ আলোচনার মাধ্যমে কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তার, সেটা তোমরাই ঠিক করবে। তাদের কয়দিনে রিপোর্ট দিচ্ছে বা কিভাবে কাজ করছে সেটা তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করব, তাদেরকে অনুরোধ করব যে এই অন্তর্বর্তীকালীন সময়ে তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো যেন দূর করার জন্য তারা সচেষ্ট হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় 8 দফা দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি পালন সহ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন 53তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এ সময় 53তম ব্যাচের শিক্ষার্থীরা সকালে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়। পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে 8 দফা দাবি জানিয়ে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ করে অবস্থান নিয়ে 8 দফা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি খায়রুল ইসলাম। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল রাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ভিতরে অটোরিকশার ধাক্কায় 53 ব্যাচের আফসানা করিম রাচি নামের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে। এই ঘটনায় আজকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা নানান দাবিতে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং অবস্থান নিয়ে আছেন ডেইরি গেটে। তো আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কেন এই অবস্থান কর্মসূচি করছেন এবং আর কি কি দাবি তাদের আছেন, আপনি যদি একটু বলতেন যে আপনাদের কি দাবি আছে এবং কেন আপনারা। আমরা 8টি দাবি কালকে রাতেই তৎক্ষণাৎ জানানো হয়েছে। 8টি দাবির মধ্যে ক্যাম্পাসে যান চলাচল নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক দাবি ছিল, মেডিকেল সেন্টারে মান উন্নয়ন বিষয়ক দাবি ছিল, ক্যাম্পাসে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গাতে সিসিটিভি লাগাতে হবে, সিসিটিভি ক্যামেরা এ বিষয়ক দাবি ছিল, স্পিড ব্রেকার, ল্যাম্পপোস্ট ঠিক করা, এই প্রত্যেকটি সামগ্রিক বিষয়ে দাবি ছিল। এবং আমাদেরকে বলা হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ দাবি ছিল আমাদের সহপাঠীর বিচার, মৃত্যুর বিচার চাওয়ার দাবিটা ছিল। এবং আমরা যতদূর দেখেছি এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। তো আমরা এখন অপেক্ষা করছি 7টার সময় প্রশাসনের সাথে সরাসরি কথা হবে। শুনছিলেন যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি এবং জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। ধন্যবাদ। খায়রুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের চঞ্জা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। সড়ক বন্ধ থাকায় অনেকে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন। শ্রমিকরা জানায়, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে পঞ্চম দিনের মতো বুধবার সকাল 9টা থেকে গাজীপুর মহানগরীর সারা বেলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা পাশে চক্রবর্তী এলাকায় চঞ্জা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। তারা বলেন, মঙ্গলবার তাদের আন্দোলনের সময় সেনাবাহিনী ও শিল্প পুলিশ আজ বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছিল। সে কথা অনুযায়ী তাদের বেতন পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করছেন।
দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে সড়ক অবরোধের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, আপনি জানেন যে টানা পঞ্চম দিনের মতো চন্দ্রা নবীনগর যে সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে রেখেছে বেক্সিমকো কারখানার শ্রমিকেরা। মূলত তারা 1 মাসের বকেয়া বেতনের দাবিতে এই চন্দ্রা নবীনগর মহাসড়কটি অবরোধ করে রেখেছে 5 দিনের মতো। আমার কয়েকজন শ্রমিকের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তাদের যে এ মাসের যে 7 তারিখ রয়েছে সেই 7 তারিখে তাদের গত মাসের বেতন দেওয়ার কথা ছিল, সেটি না দেওয়ার কারণে মূলত তারা এই রাস্তা অবরোধ করেছে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে শ্রমিকদের কিন্তু দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা রাস্তা থেকে সরে যায়। চতুর্থ দিন পেরিয়ে পঞ্চম দিন আসলেও কিন্তু এই রাস্তায় কোনো সুখবর মেলেনি। এখন পর্যন্ত চন্দ্রা নবীনগর যে মহাসড়কটি রয়েছে সেখান দিয়ে কিন্তু দূরপাল্লার যে যানবাহন চলাচল করে সেগুলো কিন্তু কিছু যানবাহন আটকা পড়েছে, কিছু যানবাহন কিন্তু বিকল্প পথ ব্যবহার করছে। সব মিলে বলা চলে এই যে রাস্তার যে অবস্থা, সেই রাস্তা থেকে কবে পরিত্রাণ পাওয়া যাবে সেটি কিন্তু এখনো বলা বাহুল্য। আমি এই মুহূর্তে রয়েছি জিরানী চক্রবর্তী এলাকায়, এটি হচ্ছে গাজীপুরের অঞ্চলে। সেখানে কিন্তু শিল্প কারখানার যে শ্রমিকরা যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু করছে এবং সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। সকালে কিন্তু এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হামিম গ্রুপের যে কারখানা রয়েছে সেই কারখানার শ্রমিকরা কিন্তু 11 দফা দাবিতে এখানে সড়ক অবরোধ করেছিল এবং কয়েকটি যানবাহন ভাঙচুরও করেছে। তারপর কিন্তু এখানে সেনাবাহিনী এসে বেলা 11:30টার দিকে কিন্তু তাদেরকে এই যে জিরানী এলাকা ছিল সেখান থেকে কিন্তু শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু সারাবো এলাকায় বেক্সিমকো কারখানার যা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু পঞ্চম দিনের মতো এখনো রাস্তায় অবস্থান করছে। তারা এখান থেকে কবে যাবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। আমার কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা সরকার থেকে 60 কোটি টাকার একটা ঋণের ব্যবস্থা করা হয়েছে। সেই ঋণটা যদি পায় এবং শ্রমিকদের যদি বেতন দিতে পারে তবে তারা শ্রমিকরা কিন্তু রাস্তা থেকে যাবে বলে আমাকে জানিয়েছেন। যে সব মিলে বলা চলে এই যে রাস্তা, এই রাস্তায় যাতে আর দুর্ভোগ না হয় এবং জনমনে যাতে স্বস্তি ফিরে সেটি কিন্তু সাধারণ জনগণ সরকারের কাছে আবেদন জানাচ্ছে এবং এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হবে সেটিও কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের যে শিল্প কারখানার যে বিশৃঙ্খলা পরিস্থিতি এবং শ্রমিক আন্দোলনের সর্বশেষ খবর। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সকাল 11:30টার দিকে টিএসসি থেকে ফ্যাসিবাদের কফিন মিছিল শীর্ষক ব্যানারে এই মিছিল শুরু হয়। মিছিলটি পরে রোকেয়া হলের সামনে দিয়ে কলা ভবন প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে এসে শেষ হয়। এ সময় উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া জনসম্মুখে আনার দাবি জানান তারা। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি অবৈধ অভিবাসী মুক্ত আমেরিকা গড়া। শপথ গ্রহণের প্রথম দিনে অবৈধ অভিবাসী সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিতে যাচ্ছে ট্রাম্প সরকার। আর এতে 1 কোটিরও বেশি অবৈধ অভিবাসী আছেন আতঙ্কে। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত রিপোর্টে মল্লিকা খান। 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন। রিপাবলিক সমর্থকদের উচ্ছ্বাস থাকলেও বিপাকে পড়েছেন অবৈধ অভিবাসীরা। অপরাধী ও অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছেন সীমান্ত সম্রাট হিসেবে বিখ্যাত টম হোম্যানকে। এতে চরম আতঙ্কে কাটাচ্ছেন 11 মিলিয়ন অভিবাসী। ম্যাস ডিপোর্টেশনের কথা শুনে বাংলাদেশের স্পেশালি কমিউনিটিতে একটা আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশি অধ্যুষিত এরিয়াতে যে এরকম লোকজনের সমাগম দেখা যেতেও ধীরে ধীরে লক্ষ্য করছি যে কমে আসছে। 1798 সালে এলিয়ান শত্রু আইন অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। এই আইন অনুযায়ী শত্রু দেশগুলো থেকে আসা লোকজনকে গ্রেফতার করে ফেরত পাঠানোর এখতিয়ার রাখে সরকার। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছেন আতঙ্কিত না হয়ে অভিবাসী কমিউনিটিদের পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। যদি ম্যাস ডিপোর্টেশন হয়, আমি কমিউনিটিকে আহ্বান জানাচ্ছি, যদি কারো মাইনর বাচ্চা আমেরিকান সিটিজেন বাচ্চা এখানে থাকে, যাদের নামে ডিপোর্টেশন নাই, যদি তাদের মা বাবাকে কখনো ডিপোর্ট করা হয় বা হয়তো চলে যেতে হচ্ছে বাধ্যতামূলকভাবে, আমি কমিউনিটির সবাইকে আহ্বান জানাচ্ছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই জানেন তাদের কাছে যোগাযোগ রাখবেন, তাদেরকে যেন ওই রকম সমস্যা ফেস করলে তাদেরকে আপনারা হেল্প করতে পারেন। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও বিরূপ প্রভাব সৃষ্টির আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। সময়ে আমরা যে কাজটা করতেছি সেটা হলো আমরা মানুষকে প্রিপেয়ার করতেছি। আগাম যে থ্রেটগুলো সে দিতেছে সেই থ্রেটে কি করে আমরা একে অপরকে বাঁচাতে পারি সেই প্রিপারেশনের দিকে আমরা যাচ্ছি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী এই দেশটিতে 1 কোটিরও বেশি অভিবাসী বসবাস করছে।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় 11 মিলিয়ন অবৈধ অভিবাসীদের ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট হবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর। তবে অভিবাসীরা মনে করছেন মার্কিন নাগরিকরা মানবিক বিবেচনায় ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত পুরোপুরি মেনে নিতে পারবে না। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।